সামনে আমেরিকা, পাশে ইসরায়েল। আর এখন জানা গেল যাকে প্রতিবেশী মনে করত সেই সংযুক্ত আরব আমিরাতও গোপনে পেছন থেকে ছুরি মেরেছে। 3 দিক থেকে আগুন। তবে ইরান মাথা নোয়ায়নি, ভাঙেনি, বরং বলছে আরও একবার আঘাত করলে আমরা পারমাণবিক অস্ত্রের দোরগোড়া পেরিয়ে যাব। ওয়াল স্ট্রিট জার্নাল ফাঁস করেছে এক চাঞ্চল্যকর তথ্য। এপ্রিলের শুরুতে যখন ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করছিলেন, ঠিক সেই সময় সংযুক্ত আরব আমিরাত পারস্য উপসাগরে ইরানের লাভান দ্বীপের তেল শোধনাগারে হামলা চালিয়েছে। বিশাল আগুন লেগেছে, কয়েক মাসের জন্য শোধনাগার বন্ধ হয়ে গেছে। আমিরাত স্বীকার করেনি, পেন্টাগন মন্তব্য করেনি, হোয়াইট হাউস চুপ। কিন্তু প্রমাণ কথা বলে। গবেষকরা ছবি শনাক্ত করেছেন ফরাসি মিরাজ যুদ্ধ বিমান এবং চীনা উইংলুং ড্রোন। এই দুটো অস্ত্রই আমিরাতের ভান্ডারে আছে। আর আমিরাতের বিমান বাহিনী অত্যন্ত শক্তিশালী। অত্যাধুনিক F-16 নজরদারি ড্রোন, রসদ ব্যবস্থাপনা। একজন অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল বলেই দিয়েছেন, এত সক্ষম বিমান বাহিনী রেখে চুপ করে থাকবে কেন? ইরান ইতিমধ্যেই উপসাগরীয় দেশগুলোর ওপর চালিয়েছে ভয়ঙ্কর পাল্টা হামলা। শুধু UAEর দিকেই ছোড়া হয়েছে 2800 এর বেশি ক্ষেপণাস্ত্র আর ড্রোন। সংখ্যা শুনলেই বোঝা যায় এটা কোনো সতর্কবার্তা ছিল না, এটা ছিল সরাসরি চ্যালেঞ্জ। এখানে ইরান যেন সেই বাঘ যাকে কোণঠাসা করা হয়েছিল, আর সে এবার দাঁত নখ বের করে লড়াই নেমেছে। মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে এই হামলাগুলো, যা UAEর অর্থনীতি, পর্যটন আর বিমান চলাচলকে কাঁপিয়ে দিয়েছে ভেতর থেকে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কেন এতটা আক্রমণাত্মক? উত্তরটা লুকিয়ে আছে কৌশলে। যুদ্ধের শুরুতে উপসাগরীয় দেশগুলো বলেছিল তারা নিরপেক্ষ থাকবে, নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্রকে। কিন্তু বাস্তবের খেলায় দেখা গেল ভিন্ন চিত্র। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে তারা কার্যত একপাশে দাঁড়িয়ে গেল। ইরান সেটা বুঝেছিল, আর তাই চোখের বদলে চোখ নীতিতে শুরু হয় পাল্টা আঘাত। ইরান চেয়েছিল একটা বার্তা দিতে, যে কেউ যদি তার বিরুদ্ধে যায় তাকে মূল্য দিতে হবে। এখানে ইরান উঠে আসে নায়কের আসনে, কারণ সামরিক শক্তির বিচারে UAE অনেক ছোট। কিন্তু তবুও যদি সত্যি তারা ইরানের মাটিতে হামলা চালিয়ে থাকে, তাহলে সেটা প্রমাণ করে ইরান এমন এক শক্তি যাকে সরাসরি মোকাবিলা করার সাহস খুব কম দেশেরই আছে। তাই যুদ্ধটা হচ্ছে ছায়ায়, পর্দার আড়ালে। বিশ্লেষকরা বলছেন এটা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায়। কারণ কোনো আরব দেশ সরাসরি ইরানে হামলা চালালে সেটা শুধু সামরিক ঘটনা নয়, এটা কূটনৈতিক ভূমিকম্প। ইরান এখন চেষ্টা করবে এই ফাটল আরো বড় করতে, আরব দেশগুলোর মধ্যে বিভাজন তৈরি করতে। কারণ একতা যেখানে শক্তি, বিভক্তি সেখানে দুর্বলতা। এই পুরনো সত্যটা ইরান খুব ভালো করেই জানে। আরেকটা রহস্যও সামনে এসেছে। মার্চ মাসে ইরানের আকাশে দেখা যায় অচেনা যুদ্ধ বিমান। পরে বিশ্লেষণে ধরা পড়ে সেগুলো মিরাজ ফাইটার জেট আর উইংলুং ড্রোন। এই দুই অস্ত্রই ব্যবহার করে আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের রাজনীতি সবসময় ছিল আগুনের উপর বসে পাশা খেলার মতো। কিন্তু এবার যে চাল পড়েছে সেটা শুধু সাহসী নয়, অনেকের চোখে একেবারে বেপরোয়া। সংযুক্ত আরব আমিরাত, তেল চকচকে মরুর দেশ, ইরানের বেসামরিক অবকাঠামোয় সরাসরি হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। দুনিয়ার মানচিত্রে যে দেশটার অস্তিত্ব মাত্র 50 বছরের, সে এখন চোখ রাঙাচ্ছে হাজার বছরের পুরনো সভ্যতার দেশ ইরানকে। বাঘের গায়ে হাত দিয়া আর যাই হোক, বুদ্ধিমানের কাজ নয়। বিশ্লেষক রবার্ট ইনল্যাকিশ বলছেন, আমিরাত নিজেকে উদ্ভাবন, শান্তি আর সহনশীলতার দেশ হিসেবে সাজিয়ে রাখলেও পর্দার আড়ালে সম্পূর্ণ অন্য খেলা চলছে। দুবাইয়ের কৃত্রিম স্কাই লাইনের মতোই কৃত্রিম এই ভাবমূর্তি। আবুধাবির শাসকরা বিশাল তেল সম্পদের জোরে একটা মুখোশ পড়েছেন, আর সেই মুখোশের পেছনে চলছে এক সুদূর প্রসারী কৌশলের বাস্তবায়ন। সেই কৌশলের নাম ইসরায়েলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইরানকে কোণঠাসা করা। আমিরাতের সবচেয়ে চালাক চাল হলো নিজেকে একই সাথে নিরপেক্ষ ও ভুক্তভোগী দেখানো, আর ভেতরে ভেতরে সক্রিয় যোদ্ধার ভূমিকা পালন করা। একদিকে তারা বিশ্বমঞ্চে বলছে আমরা শান্তি চাই, অন্যদিকে মার্কিন ইসরায়েলি জোটকে ইরানে হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিচ্ছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলায় আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ একীভূত। এমনকি আমিরাতের মালিকানাধীন উইংলুং 2 ড্রোন ইরানের আকাশসীমা পর্যবেক্ষণ করে ইসরায়েলকে তথ্য সরবরাহ করছে বলে অভিযোগ। দুমুখ সাপের মতো এই নীতি, একদিকে হাসি মুখ, আরেকদিকে বিষ দাঁত। ইরান ইসরায়েল দ্বন্দ্বেই থামেনি আমিরাত। লিবিয়া, ইয়েমেন, সুদান, 3টি দেশে ছায়াযুদ্ধে সক্রিয়ভাবে জড়িত আবুধাবি। সুদানের RSF বাহিনীকে মদত, ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা। সবকিছুর পেছনে একটাই লক্ষ্য, প্যান আরব ও প্যান ইসলামিক যে কোনো ঐক্যের মেরুদণ্ড ভেঙে দেয়া।
মুসলিম ব্রাদারহুড বা ইসরায়েল আমেরিকার আধিপত্যকে যে কেউ চ্যালেঞ্জ করুক, আমিরাত তাদের বিরুদ্ধে। এটা লুকানো নীতি নয়, এটা আমিরাতের প্রকাশ্য এজেন্ডা। আব্রাহাম অ্যাকর্ডস এর মাধ্যমে শুধু নিজেরাই ইসরায়েলের সাথে চুক্তি করেনি, সুদান আর মরক্কোকেও সেই পথে টেনে এনেছে। এ যেন আগুনে তেল ঢালার প্রতিযোগিতায় নেমেছে আমিরাত, নিজের হাত পুড়বে কিনা সেই হিসাব না করে। চারপাশে তাকালে ছবিটা আরো স্পষ্ট হয়। ওমান সরাসরি না বলে দিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের জন্য তাদের মাটি ব্যবহার করা যাবে না। কাতার নিরপেক্ষ থাকার চেষ্টা করছে, কিন্তু আমিরাত তারা ইরানকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে উত্তেজনার আগুনে ফুঁ দিচ্ছে। লিটল স্পার্টা এই নামে নিজেদের ডাকতে ভালোবাসে আমিরাত। আঞ্চলিক পরাশক্তি হওয়ার স্বপ্ন তাদের, কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মাঝে ফারাক অনেক। ইরান হলো এমন একটি দেশ যে দশকের পর দশক নিষেধাজ্ঞা সহ্য করেও টিকে আছে, যার হাত অনেক দূর পর্যন্ত পৌঁছায়, লেবানন থেকে ইরাক, ইয়েমেন থেকে সিরিয়া। আমিরাতের তেলের কূপ আর পর্যটন শিল্প ইরানের একটি সফল পাল্টা আঘাত সইতে পারবে কিনা সেটা ভাববার বিষয়। বাঘের গায়ে হাত দিলে বাঘ ঘুরে দাঁড়ায়, সেই পুরনো সত্যটা আমিরাত ভুলে গেছে কিনা সময় বলে দেবে। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, আমিরাত কি শুধু ঘুঁটি চালছে নাকি নিজেই ঘুঁটি হয়ে যাচ্ছে? হরমুজের নীল জলের নিচে এখন নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে ইরানের নতুন অস্ত্র। চোখে দেখা যায় না, রাডারে ধরা কঠিন, কিন্তু যখন আঘাত করবে তখন বোঝার সময় থাকবে না। ইরানের বিপ্লবী গার্ড করে নৌবাহিনী হরমুজ প্রণালীতে মোতায়েন করেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা বিশেষ সাবমেরিন, যাদের নাম দেওয়া হয়েছে পারস্য উপসাগরের ডলফিন। ইরানি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি এক ভাষণে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই সাবমেরিনগুলো শুধু প্রদর্শনীর জন্য নয়, দীর্ঘ সময় সমুদ্রের গভীরে সমুদ্র তলে অবস্থান করে শত্রুর জাহাজ বাঁধা দেয়া এবং প্রয়োজনে ধ্বংস করা, এটাই এদের কাজ। হরমুজের বিস্তীর্ণ জলরাশি জুড়ে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে এই ডলফিনের দল। সম্প্রতি দেনা ডেস্ট্রয়ারের শহীদদের স্মরণে আয়োজিত এক অভিযানে এই সাবমেরিনগুলো জলের উপরে উঠে এসে প্রদর্শনীমূলক মহড়া দেখালো, তারপর আবার নিঃশব্দে মিলিয়ে গেল গভীরে, যেন সংকেত দিল আমরা আছি, আমরা অপেক্ষা করছি। এটা শক্তির বার্তা, এটা ইরানের, আমাদের ঘরে ঢুকলে পরিণতি বুঝবে। উপর দিয়ে ইরান যখন ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকি দিচ্ছে, নিচে তখন ডলফিনেরা জলের তলায় জাল বুনছে। এটা কাকতালীয় নয়, এটা পরিকল্পিত কৌশল। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ঘোষণা করেছেন, ইরানের ধৈর্যের সীমা শেষ। সামরিক মুখপাত্র সরাসরি বলেছেন, পরবর্তী আঘাতের জবাবে শত্রুরা মুখোমুখি হবে নতুন অস্ত্র, নতুন যুদ্ধ কৌশল এবং নতুন যুদ্ধক্ষেত্রের। সেই নতুন যুদ্ধক্ষেত্র কোথায়? হরমুজের অন্ধকার গভীরতায়, যেখানে আমেরিকার সবচেয়ে আধুনিক ডেস্ট্রয়ারও চোখ বন্ধ করে চলে। সাবমেরিন মোতায়েন মানে ইরান এবার খেলার নিয়ম বদলে দিচ্ছে। আকাশে যুদ্ধ হলে অ্যান্টি ড্রোন প্রযুক্তি আছে, জলের উপরে যুদ্ধ হলে রাডার আছে, কিন্তু সমুদ্রের তলায় সেখানে গেমটা সম্পূর্ণ আলাদা। ওয়াশিংটনের হিসাব কি মিলছে? আমেরিকা মে মাসের শুরু থেকে আগ্রাসী অবস্থানে আছে। ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ থেকে উড়ে আসা F-18 সুপার হর্নেট ইরানের তেলবাহী MT স্টার 3 ও MT সেডার 2 এর চিমনিতে নিখুঁত আঘাত করেছে। 4টি ইরানি জাহাজ অচল করা হয়েছে, 58টি বাণিজ্যিক জাহাজকে পথ বদলাতে বাধ্য করা হয়েছে। মার্কো রুবিও বলেছেন, লাল রেখা স্পষ্ট, আমাদের জাহাজে গুলি চালালে তুমি উড়ে যাবে। কিন্তু রুবিও যে হিসাব করেননি সেটা হলো জলের তলার ডলফিনকে আগে দেখতে হয়, তারপর গুলি চালানো যায়। দেখতে না পেলে কোনো লাল রেখাই কাজে আসে না। তেহরানের রাস্তায় এখন জাতীয়তাবাদের আবেগ টকবক করছে। যুদ্ধের দামামা বাজলে অনেকেই পতাকা হাতে রাস্তায় নামে, ইরানও তার ব্যতিক্রম নয়। সরকারের কঠোর অবস্থানে সমর্থন দিচ্ছেন লাখো মানুষ। হরমুজ এখন দুই রকম বিপদ বহন করছে, উপরে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ছায়া, নিচে ডলফিনদের নীরব টহল। ইরান এবার আর কোণঠাসা নয়, ইরান এবার কৌশলী। জলের উপরে যে হুঙ্কার দিচ্ছে, জলের নিচে সে জাল পাচ্ছে। পারস্য উপসাগরে এখন শুধু ঢেউ নেই, ডলফিন সাবমেরিনও আছে, এবং এই ডলফিনেরা শিকারের জন্য অপেক্ষা করতে জানে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মাটিতে আবারও নতুন খেলার ইঙ্গিত। নীরবতার আড়ালে চলছে গোপন লেনদেন, আর সেই গল্পে উঠে আসছে এক অদম্য শক্তির নাম ইরান।
পশ্চিমা গণমাধ্যমের দাবি রাশিয়া নাকি গোপনে ইরানকে ভয়ঙ্কর মারণাস্ত্র সরবরাহের ছক কষছে। কিন্তু এখানে গল্পটা শুধু অস্ত্রের নয়, এটা শক্তির ভারসাম্য বদলে দেওয়ার গল্প, নদীর স্রোত বুঝে নৌকা চালানো। এই পুরনো বাগধারাকে যেন বাস্তবে রূপ দিচ্ছে তেহরান। ব্রিটিশ গণমাধ্যম দ্য ইকোনমিস্টের হাতে আসা এক গোপন নথির বরাতে বলা হয়েছে, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU একটি 10 পৃষ্ঠার পরিকল্পনা তৈরি করেছে। সেই পরিকল্পনায় ইরানকে প্রায় 5000 স্বল্প পাল্লার ফাইবার অপটিক ড্রোন এবং দীর্ঘ পাল্লার স্যাটেলাইট চালিত ড্রোন দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এই ড্রোন কোনো সাধারণ অস্ত্র নয়, এগুলো যেন নীরব ঘাতক, চোখে চোখ যায় না কিন্তু আঘাত করে নিখুঁতভাবে। বিশেষজ্ঞদের মতে এই ফাইবার অপটিক ড্রোন প্রযুক্তি যুদ্ধের খেলার নিয়মই বদলে দিতে পারে, কারণ এগুলো রেডিও সিগন্যালের উপর নির্ভর করে না। চিকন তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, এগুলোকে জ্যাম করা বা মাঝপথে থামানো প্রায় অসম্ভব। চোর পালালে বুদ্ধি বাড়ে, কিন্তু এখানে প্রতিপক্ষের সেই সুযোগটুকুও নেই। ইউক্রেন যুদ্ধক্ষেত্রে এই প্রযুক্তির কার্যকারিতা প্রমাণ করেছে রাশিয়া, আর এখন সেই শক্তি যদি ইরানের হাতে যায় তবে তা হবে আগুনে ঘি ঢালার মতো। আর এখানেই ইরানের আসল শক্তির প্রকাশ। তারা শুধু অস্ত্র নিচ্ছে না, তারা ভবিষ্যতের যুদ্ধের ভাষা শিখছে। তারা প্রস্তুত হচ্ছে এমন এক লড়াইয়ের জন্য যেখানে প্রযুক্তি হবে শেষ কথা, যার হাতে লাঠি তারই মাটি। এই প্রবাদকে নতুন রূপ দিচ্ছে তেহরান, যেখানে লাঠির জায়গা নিয়েছে অত্যাধুনিক ড্রোন। প্রতিবেদনে আরও উঠে এসেছে এক চমকপ্রদ পরিকল্পনা। এই ড্রোন পরিচালনার জন্য দক্ষ অপারেটর তৈরি করতে চায় মস্কো। রাশিয়ায় অধ্যয়নরত প্রায় 10,000 ইরানি শিক্ষার্থী এবং সিরিয়ায় আলাউইদ সম্প্রদায় থেকে অনুগতদের বেছে নিয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। এ যেন এক ঢিলে দুই পাখি, অস্ত্র দেয়া আবার তা চালানোর হাতও গড়ে তোলা। যদিও এখনো নিশ্চিত নয় এই ড্রোনগুলো ইতিমধ্যেই ইরানে পৌঁছেছে কিনা, তবে লেবাননের হিজবুল্লাহর হাতে এই প্রযুক্তির উপস্থিতির আভাস বিশ্লেষকদের চোখে ধোঁয়ার মতো ভাসছে। আর সবাই জানে, যেখানে ধোঁয়া সেখানে আগুন। এই সমীকরণে ইরান শুধু একজন খেলোয়াড় নয়, সে হয়ে উঠছে খেলাটির নিয়ন্ত্রক। ডোনাল্ড ট্রাম্পের সময় ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা যে ছায়া ফেলাচ্ছিল তা এখন নতুন এক বাস্তবতায় রূপ নিচ্ছে। সেই অভিজ্ঞতা থেকেই তেহরান শিখাচ্ছে, সময় থাকতে বাঁশ না কাটলে ঝড়ে ঘর ভাঙে। রাশিয়া ও ইরানের এই সম্ভাব্য সামরিক সহযোগিতা আসলে একটি বড় বার্তা বহন করছে। এটি শুধু অস্ত্রের লেনদেন নয়, এটি এক ধরনের কৌশলগত জোট যা মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র নতুন করে আঁকতে পারে। আজকের এই বিশ্বে যেখানে প্রতিটি আকাশপথ নজরবন্দি, প্রতিটি সমুদ্রপথ ঝুঁকিপূর্ণ, সেখানে ইরান নিজেকে গড়ে তুলছে এক অদম্য প্রতিরোধ শক্তি হিসেবে। তারা জানে মাথা নত করলে আঘাত বাড়ে, তাই তারা মাথা তুলে দাঁড়িয়েছে। 1945 সালের আগস্ট মাস, জাপানের হিরোশিমার আকাশে একটি বিমান, তারপর একটা ঝলক, মাত্র একটি বোমায় মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল 80,000 মানুষের জীবন। সেদিন থেকে পৃথিবীর প্রতিটি শক্তিশালী দেশ একটাই স্বপ্ন দেখতে শুরু করলো, আমার হাতেও যদি এই ক্ষমতা থাকতো। সেই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে বন্ধু ধোঁকা দিয়েছে বন্ধুকে, গুপ্তচর ঢুকেছে মিত্রের ঘরে, হানি ট্র্যাপে ফাঁসানো হয়েছে বিজ্ঞানীকে, আর কোথাও কোথাও নিজের দেশের মানুষকে বলির পাঁঠা বানানো হয়েছে। গল্পের শুরু 1938 সালে। জার্মান বিজ্ঞানীরা আবিষ্কার করলেন পারমাণবিক ফিশন, পরমাণু ভেঙে অকল্পনীয় শক্তি বের করার পদ্ধতি। সেই খবর পৌঁছে গেল আইনস্টাইনের কানে। তিনি সঙ্গে সঙ্গে চিঠি লিখলেন আমেরিকার প্রেসিডেন্টকে, হিটলার এই জ্ঞান দিয়ে পৃথিবী শেষ করে দিতে পারে। শুরু হলো ম্যানহাটন প্রজেক্ট। আমেরিকা, ব্রিটেন, কানাডার সেরা বিজ্ঞানীরা একসঙ্গে, অঢেল অর্থ, গোপন ল্যাব। 1945 সালে নিউ মেক্সিকোতে প্রথম পরীক্ষায় সাফল্য, আর তারপরই হিরোশিমা, নাগাসাকি। যুদ্ধ শেষ হলো, কিন্তু নতুন এক রেস শুরু হলো। যুদ্ধে আমেরিকার মিত্র ছিল সোভিয়েত ইউনিয়ন, কিন্তু পর্দার আড়ালে চলছিল অন্য খেলা। আমেরিকান বিজ্ঞানীরা গবেষণাপত্র প্রকাশ বন্ধ করে দিল। মস্কো বুঝলো কিছু একটা লুকানো হচ্ছে। সোভিয়েত গোয়েন্দারা ম্যানহাটন প্রজেক্টে ঢুকে পড়ল, চুরি করলো নকশা, তথ্য, হিসাব। কিন্তু আমেরিকাও কম চালাক ছিল না। সেই গুপ্তচরদের ডাবল এজেন্ট বানিয়ে ভুল তথ্য পাঠাতে শুরু করলো মস্কোতে। সোভিয়েত বুঝলো ফাঁকিটা, নিজেদের গবেষণা নিজেরাই করলো। 1949 সালে কাজাখস্তানের মরুভূমিতে বিস্ফোরণ, আমেরিকার একচেটিয়া আধিপত্য শেষ, শুরু হলো ঠান্ডা যুদ্ধ। ব্রিটেন আমেরিকার আগেই গবেষণা শুরু করেছিল 1940 সালে, জার্মান থেকে পালিয়ে আসা বিজ্ঞানীদের নিয়ে। তারপর যুদ্ধের প্রয়োজনে সব গবেষণা তুলে দিল আমেরিকার হাতে চুক্তির বিনিময়ে। চুক্তিতে লেখা ছিল প্রযুক্তি ভাগ হবে, কিন্তু যেই আমেরিকা বোমা বানিয়ে ফেলল, চুক্তি ছিঁড়ে ফেলল, মুখের উপর না বলে দিল।
পিঠে ছুরি খেয়েও ব্রিটেন দমেনি, নিজেই শুরু করলো আবার। 1952 সালে অস্ট্রেলিয়ার কাছে সমুদ্র পরীক্ষা সফল। ফ্রান্সকে পারমাণবিক পথে ঠেলে দিয়েছিল অপমান। সুয়েজ খালের লড়াইয়ে রাশিয়া পারমাণবিক হুমকি দিয়েছিল, আমেরিকা অর্থনৈতিক চাপ দিয়েছিল। ফ্রান্সকে পিছু হটতে হয়েছিল লেজ গুটিয়ে। সেই লজ্জার জবাব দিল 1960 সালে সাহারা মরুভূমিতে বিস্ফোরণ। চীনের গল্পটা আরো নাটকীয়। কোরিয়ান যুদ্ধে আমেরিকা পারমাণবিক হুমকি দিয়েছিল। মাও সে তুং বুঝলেন অস্ত্র না থাকলে সম্মান নেই। সোভিয়েত প্রথমে সাহায্য করলো, তারপর মাঝপথে সব বিজ্ঞানী ফিরিয়ে নিল। চীন একাই লড়ল। 1964 সালে পরীক্ষার নাম রাখলো 596, কারণ 1959 সালের জুনে রাশিয়া ছেড়ে গিয়েছিল। ইসরায়েল আজও স্বীকার করে না পরমাণু অস্ত্র আছে কিনা, কিন্তু বিশ্ব জানে। 1986 সালে মোর্দেচাই ভানুনু নামের এক প্রযুক্তিবিদ ব্রিটিশ সংবাদপত্রে সব ফাঁস করে দিলেন। ছবি, নথি, গোপন তথ্য। মোসাদ হানি ট্র্যাপ পাতল। এক নারী গোয়েন্দা তাকে প্রেমের ফাঁদে ফেলে রোম থেকে ইসরায়েলে নিয়ে গেল। 18 বছর কারাগার। আজও পাহারায় জীবন কাটাচ্ছে ভানুনু। কিন্তু জানা গেল কেনেডি বেঁচে থাকতে ইসরায়েলকে আটকে ছিল। কেনেডি নিহত হওয়ার পর পথ পরিষ্কার হলো। 1967 সালে ইসরায়েল নীরবে কাজ সারল। ভারত শান্তির মুখোশ পরে কানাডা আমেরিকা থেকে চুল্লি আনলো। পর্দার আড়ালে চলল অন্য কাজ। 1974 সালে রাজস্থানের মরুভূমিতে বিস্ফোরণ, নাম দিল স্মাইলিং বুদ্ধ। দক্ষিণ আফ্রিকা বর্ণবাদের কারণে একা হয়ে গিয়ে বোমা বানালো। তারপর সোভিয়েত পতনের পর নিজেই ধ্বংস করলো। ইতিহাসে একমাত্র দেশ। পাকিস্তানের পথ দেখিয়েছিলেন আব্দুল কাদির খান। নেদারল্যান্ডের ল্যাব থেকে চুরি করা নকশা নিয়ে দেশে ফিরলেন। চীনের সাহায্য, আমেরিকার চোখ বন্ধ। 1998 সালে রাশকোহের পাহাড়ে পরীক্ষা। আর উত্তর কোরিয়া মিসাইল ছিল, পরমাণু ছিল না। পাকিস্তানের কাছ থেকে পরমাণু প্রযুক্তি বদলে দিল মিসাইলের নকশা। 2006 সালে প্রথম পরীক্ষা। 10টা দেশের 10টা গল্প, প্রতিটিতে বিশ্বাসঘাতকতা, গোপনীয়তা আর অপমানের আগুনে জন্ম নেওয়ার সংকল্প। কিন্তু এই রেস কি শেষ হয়েছে? বিশেষজ্ঞরা বলছেন পরের নম্বর ইরানের। মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তি ইসরায়েল তাকে ঠেকাতে মরিয়া। আর ইরান যদি সফল হয়, সৌদি আরবের যুবরাজ MBS আগেই বলে রেখেছেন, আমরাও পিছিয়ে থাকবো না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর খেলাটা এখনো চলছে। আমেরিকান নৌবাহিনীর শক্তিশালী ডেস্ট্রয়ারগুলো কি আসলেই ইরানের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং মস্কুইটো বোট বা সেই খুদে স্পিডবোটগুলোর আক্রমণ থেকে নিরাপদ? ইরান কিভাবে তাদের আক্রমণ সাজায়? ইরানের আক্রমণের শুরুতেই থাকে একটি ধ্রুপদী স্কোয়ার্ম বা ঝাঁক কৌশল। কয়েক ডজন ছোট অথচ বিদ্যুৎ গতির স্পিডবোট সব দিক থেকে আমেরিকান যুদ্ধজাহাজকে মৌমাছির মতো ঘিরে ফেলে। এর পরের ধাপে শুরু হয় আসল খেলা, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ড্রোনের এক সমন্বিত হামলা। এই কৌশলের মূল উদ্দেশ্য হল একসঙ্গে অসংখ্য লক্ষ্যবস্তু জাহাজের দিকে ছুড়ে দেয়া, যাতে জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ওভার স্যাচুরেটেড বা অতি ভারাক্রান্ত হয়ে পড়ে। সহজ কথায়, ডেস্ট্রয়ারের ডিফেন্স সিস্টেমকে এতটাই ব্যতিব্যস্ত রাখা হয় যে শেষ পর্যন্ত তারা প্রতিটি আক্রমণ প্রতিহত করতে গিয়ে খেই হারিয়ে ফেলে। প্রজেক্ট ফ্রিডম অপারেশনের সময় একটি নাটকীয় ঘটনা ঘটেছিল। USS ট্রাক্সটন এবং USS ম্যাসন নামক দুটি ডেস্ট্রয়ার যখন বাণিজ্যিক জাহাজ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল, তখনই ইরানি বাহিনী এক দীর্ঘস্থায়ী হামলা শুরু করে। আমেরিকান জাহাজগুলো যখনই কিল জোন বা মরণ ফাঁদে প্রবেশ করে, অমনি যেন দিগন্ত আলোকিত হয়ে ওঠে। ইরান এখানে কেবল শক্তি পরীক্ষা করেনি, বরং তারা এক সুসংগত মাল্টি ডোমেইন হামলা চালায়। প্রথমে আসে সেই কুখ্যাত মস্কিউটো ফ্লিট বা মশা বহর, যা আমেরিকান ক্রুদের মনোযোগ বিভ্রান্ত করে দেয়। একই সময়ে আকাশ ভরে যায় ড্রোন বা চালকবিহীন বিমানে। আর এর মধ্যেই ইরানি উপকূল থেকে ধেয়ে আসে জাহাজ বিধ্বংসী ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি হলো ইরানের পাঠ্যপুস্তকীয় স্যাচুরেশন অ্যাটাক কৌশল। এত বেশি দিক থেকে হামলা করো যে কিছু একটা যেন প্রতিরক্ষা জাল ছিঁড়ে লক্ষ্যে আঘাত হানতে পারে। ইরান জানে আমেরিকার সাথে সরাসরি লড়াইয়ে তারা পেরে উঠবে না, তাই তারা অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের উপর নির্ভর করে। যেমন একদম সাধারণ দেখতে বাণিজ্যিক জাহাজের কন্টেইনারের ভেতর থেকে হঠাৎ ক্ষেপণাস্ত্র বেরিয়ে আসে। এর সাথে যুক্ত হয় নিচু দিয়ে উড়া ড্রোন এবং ছোট সাবমেরিন। এই ছোট সাবমেরিনগুলো সোনার দিয়ে শনাক্ত করা প্রায় অসম্ভব। তারা হয়তো বিশালাকার রণতরী ডুবিয়ে দিতে পারবে না, কিন্তু এমনভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে যাতে ওই জলসীমায় অপারেশন চালানো বিপজ্জনক হয়ে ওঠে। ইরানের 6টি মূল সামরিক কৌশল, স্কোয়ার্ম বা ঝাঁক। সব দিক থেকে একসাথে হামলা করে ডিফেন্স সিস্টেমকে পাগল করে দেয়া। মাইন বসানো, হরমুজ প্রণালীতে নিঃশব্দ ঘাতক মাইন বিছিয়ে দেয়া, যা বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে আমেরিকাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে পারে। কিল জোন ও শুট অ্যান্ড স্কুট, উপকূলের পাহাড়ে মোবাইল মিসাইল লঞ্চার লুকিয়ে রাখা, এক জায়গায় হামলা চালিয়ে দ্রুত অন্য জায়গায় পালিয়ে যাওয়া। ওত পেতে থাকা সাবমেরিন,
গাদির ক্লাসের ক্ষুদে সাবমেরিনগুলো সমুদ্রতলে নিঃশব্দে বসে থাকে এবং ক্যারিয়ার বা ডিস্ট্রয়ারের হাল লক্ষ্য করে টর্পেডো ছোড়ে। ড্রোন যুদ্ধ, ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন পাঠিয়ে জাহাজের রাডার ডিশ এবং ফ্লাইট ডেক অকেজো করে দেয়া, যাতে জাহাজটি অন্ধ হয়ে যায়। আঞ্চলিক সদর দপ্তরে হামলা। ইরান শুধু সমুদ্রে নয়, আমেরিকার আঞ্চলিক ঘাঁটি যেমন কাতারের আল উদাইদ বা বাহরাইনের NSA ঘাঁটিতে বিশাল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা রাখে। একদিকে মার্কিন রণতরী, অন্যদিকে সৌদি আমিরাতের উদ্বিগ্ন দরবার, আর মাঝখানে তেহরান দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, বুক চিতিয়ে যেন সিংহের গুহায় ঢুকে পড়া শিকারীরা এখন পালানোর পথ খুঁজছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের আকাশে হঠাৎ ড্রোনের ঝাঁক। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপল 15টি আকাশপথ। আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 15টি ক্ষেপণাস্ত্র ও 4টি ড্রোন প্রতিহত করার চেষ্টা করল, তবু বেঁচে যাওয়া একটি ড্রোন এসে বিঁধল ফুজাইরার তেল স্থাপনায়। আগুন ধরে গেল। তেহরান কিন্তু এটিকে যুদ্ধ বলছে না, বলছে জবাব। মার্কিনীরা প্রজেক্ট ফ্রিডম নামে বাণিজ্যিক জাহাজ পাহারা দিতে হরমুজে ঢুকে পড়েছিল। ইরানের ভাষায় এটি ছিল অবৈধ অনুপ্রবেশ এবং অনুপ্রবেশকারীকে শিক্ষা দেওয়া তাদের অধিকার। ইরানের নৌবাহিনী সাফ জানালো তারা মার্কিন রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। কোনো ভনিতা নেই, কোনো লুকোচুরি নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হোয়াইট হাউসের পোডিয়ামে দাঁড়িয়ে অপারেশন এপিক ফিউরি সমাপ্তির ঘোষণা দিলেন। বললেন, আমরা লক্ষ্য অর্জন করেছি, কিন্তু কথার ফাঁকে ফাঁকে স্পষ্ট হয়ে গেল আমেরিকা আসলে গুটিয়ে নিচ্ছে তার লম্বা হাত। প্রজেক্ট ফ্রিডম চালু হওয়ার মাত্র একদিনের মাথায় ট্রাম্প সেটিও বন্ধ করে দিলেন। যে মিশন শুরু হয়েছিল হরমুজ খুলে রাখার দাবিতে, সেই মিশন শেষ হল ইরানের আগুনের মুখে। রিয়াদের কপালে ভাঁজ। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন 2 নৌকায় পা দিয়ে দাঁড়িয়ে। একদিকে আমিরাতের প্রতি ভ্রাতৃত্বের প্রতিশ্রুতি, আরেকদিকে তেহরানের সঙ্গে ফোনালাপ। 6 মে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি চীন সফরের মাঝখানে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানকে ফোন করলেন। বেজিংয়ের ছায়ায় বসে রিয়াদ তেহরান কথোপকথন, এই ছবিটা নিজেই হাজার কথা বলে। রিয়াদ আমিরাতে হামলা নিন্দা করেছে ঠিকই, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন মোহাম্মদ বিন সালমানের মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরছে, পরের লক্ষ্য কি সৌদি আরব? তাই হয়তো এক হাতে নিন্দার বিবৃতি, অন্য হাতে তেহরানের সঙ্গে কূটনীতির সুতো ধরে রাখা। ইরানের সাফ বার্তা। তেহরান এবার কাঁচের ঘরে থাকা প্রতিবেশীদের উদ্দেশ্যে বলল, কাঁচের ঘরে বসে ঢিল ছুড়বেন না। ইরানি সামরিক সূত্র সরাসরি হুঁশিয়ারি দিল আমিরাতকে, যদি ইসরায়েলের খেলার পুতুল হও তাহলে তোমার প্রতিটি স্থাপনা আমাদের লক্ষ্যবস্তু হবে। কোনো 1 ইঞ্চি আমিরাতি স্থাপনা নিরাপদ থাকবে না। জিসিসি, ইউরোপীয় ইউনিয়ন, কাতার সবাই নিন্দার ঝুড়ি খালি করছে, কিন্তু ইরান ভ্রুক্ষেপও করছে না। কারণ তেহরান জানে নিন্দার শব্দ বাতাসে মেলায়, কিন্তু হরমুজের নিয়ন্ত্রণ থাকে যার হাতে, বিশ্ব তেল বাজারের চাবিকাঠিও থাকে তার হাতে। দশকের পর দশক রুগ্ন রাষ্ট্র তকমা পরেও ইরান আজ প্রমাণ করছে কোণঠাসা সিংহ সবচেয়ে বিপজ্জনক। মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হচ্ছে, সৌদি আরব সমঝোতার পথ খুঁজছে, আমিরাত ক্ষতের হিসাব করছে, আর ইরান সে দাঁড়িয়ে আছে হরমুজের মুখে, ইতিহাসের বাঁকে নিজেই নিজের ভাগ্যের কর্ণধার হয়ে। সিংহের গর্জনে কাঁপল হরমুজ, পিছু হটল মার্কিন রণতরী। আমেরিকার প্রজেক্ট ফ্রিডমের জবাবে ইরানের লৌহ কঠিন বার্তা। হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে উত্তেজনাপূর্ণ জলপথগুলোর একটি, আবারও রণক্ষেত্রের রূপ নিল। এ পথ দিয়ে বিশ্বের তেলবাহী জাহাজের বড় অংশ চলাচল করে, আর এই পথের চাবিকাঠি এখন ইরানের হাতে। সে হাত আরো শক্ত হয়ে উঠল। ইরানি নৌবাহিনী দাবি করল তারা মার্কিন যুদ্ধজাহাজকে হরমুজের মুখ থেকেই ফিরিয়ে দিয়েছে। ওয়াশিংটন যখন প্রজেক্ট ফ্রিডম নামে এক মিশনের ঢাক পেটাচ্ছে, তেহরান তখন সেই ঢাকের জবাব দিল কামানের গোলায়। অন্তত তাদের দাবি তাই। ইরানি নৌবাহিনী জানিয়ে দিল দ্রুত ও কঠোর সতর্কবার্তা দিয়ে মার্কিন জায়নবাদী রণতরীগুলোকে প্রণালীতে ঢুকতেই দেওয়া হয়নি। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স আরও এক ধাপ এগিয়ে জানালো জাস্ক বন্দরের কাছে একটি যুদ্ধজাহাজে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরানের সশস্ত্র বাহিনীর সম্মিলিত কমান্ড মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, আমরা সতর্ক করছি, কোনো বিদেশি সশস্ত্র বাহিনী, বিশেষত আগ্রাসী মার্কিন সেনাবাহিনী যদি হরমুজ প্রণালীর দিকে এগোনোর সংকল্প করে তাহলে আমরা হামলা চালাবো। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সাফ জানিয়ে দিয়েছে এসব দাবি সত্য না। তাদের কোনো নৌযানে হামলা হয়নি, কোনো জাহাজ ফিরেও যায়নি। এক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ফার্সের খবর নাকচ করে দিয়েছেন। রয়টার্স কোনো পক্ষের দাবিরই সত্যতা যাচাই করতে পারেনি। সত্যিটা কি তা এখনো কুয়াশার আড়ালে।
কিন্তু দাবি পাল্টা দাবির এই ডামাডোলের চেয়েও বড় কথা হলো পরিস্থিতির মারপ্যাচ। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান হরমুজ কার্যত বন্ধ করে রেখেছে। 2 মাসেরও বেশি সময় ধরে পারস্য উপসাগরে শত শত জাহাজ আটকা পড়ে আছে, যেন বিশাল এক পুকুরে মাছ ধরা পড়েছে জালে। এই অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প কাঁধে মানবতার পতাকা তুলে ঘোষণা দিলেন প্রজেক্ট ফ্রিডমের। বললেন, আটকা পড়া জাহাজগুলোতে খাবার ফুরিয়ে আসছে, নাবিকদের জীবন বিপন্ন। তবে কোন দেশগুলো সাহায্য চেয়েছে, ঠিক কিভাবে অভিযান চালানো হবে সেসব প্রশ্নের উত্তর তিনি ধোঁয়াশার মধ্যেই রেখে দিলেন। মার্কিন সেন্টকম জানালো 15,000 সেনা ও শতাধিক বিমান নিয়ে তারা প্রস্তুত। তেহরান কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট করেনি। ট্রাম্পের ঘোষণার পরপরই ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ড বজ্রকণ্ঠে জানিয়ে দিল, হরমুজের নিরাপত্তা তাদের হাতে। এখানে ঢুকতে হলে তাদের সামরিক বাহিনীর সাথে সমন্বয় করতে হবে। যে কোনো হুমকির কঠোর জবাব দেওয়া হবে, একথা তারা বললেন সরাসরি, কোনো রাখ ঢাক না রেখে। পাশাপাশি আরেকটি ঘটনা পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলল। ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পরেই হরমুজের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত হানল কয়েকটি অজ্ঞাত প্রজেক্টাইল। পরে সংযুক্ত আরব আমিরাত নিশ্চিত করল, ফুজাইরা থেকে 78 নটিক্যাল মাইল দূরে ওই ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়েছে। তবে সব নাবিক অক্ষত আছেন। হরমুজ এখন এক তপ্ত কড়াই। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, অন্যদিকে নিজের ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে লড়তে বদ্ধপরিকর ইরান। মাঝখানে আটকে শত শত জাহাজ, অপেক্ষায় লক্ষ লক্ষ মানুষ। এই দাবা খেলায় পরের চাল কার, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। আমেরিকার বুকে কাঁপন ধরিয়ে দিল ইরান। একটি মিসাইল আকাশে উঠতেই 80 টুকরো, প্রতিটি টুকরো আলাদা লক্ষ্যে ছুটছে। মাত্র 10টি মিসাইল একসঙ্গে ছুড়লে আকাশ ভরে যাবে 800 বোমায়। আমেরিকার কোটি ডলারের থার্ড প্যাট্রিয়ট সিস্টেম সেদিন শুধু তাকিয়ে দেখবে। এই দৃশ্য এখন আর কল্পনা নয়। ইরান নিজেই এই সক্ষমতার কথা ঘোষণা করেছে বিশ্বের সামনে। ইরানের পার্লামেন্টের 90 নম্বর কমিটির ডেপুটি হেড হোসেইন আলী হাজ্জি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে যা বললেন তা শুনে বিশ্বের সামরিক বিশ্লেষকরা চুপ হয়ে গেছেন। তিনি বললেন, ইসলামিক রিপাবলিকের কাছে এমন মিসাইল আছে যা আঘাত হানার আগেই 80টি পৃথক বোমায় বিভক্ত হয়ে যায়। একসঙ্গে 10টি ছুড়লে 800টি বোমা একযোগে ছুটবে লক্ষ্যের দিকে। তারপর সরাসরি চ্যালেঞ্জ, কোন থার্ড কোন প্যাট্রিয়ট এগুলো থামাতে পারবে? এটা শুধু রাজনৈতিক বক্তব্য নয়। ইরান ইতিমধ্যেই ক্লাস্টার মিউনিশন ব্যবহার করেছে 2026 সালের যুদ্ধে। হিউম্যান রাইটস ওয়াচ নথি করেছে, জনবহুল এলাকায় বারবার এই অস্ত্র প্রয়োগ করা হয়েছে। তার মানে এই সক্ষমতা পরীক্ষিত, প্রমাণিত এবং মাঠে ব্যবহারযোগ্য। ঠিক যেদিন আমেরিকা ঘোষণা দিল হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ পাহারা দেওয়া শুরু হবে, সেদিনই ইরান জবাব দিল মিসাইল আর ড্রোন দিয়ে। ইউএই এর দিকে ছুটল 15টি মিসাইল, 4টি ড্রোন। ফুজাইরার একটি তেল কমপ্লেক্সে ভয়াবহ আগুন, 3 জন ভারতীয় শ্রমিক আহত। ইউএই উপকূলের কাছে 2টি কার্গো জাহাজ আগুনে ভস্মীভূত। আর সরাসরি আমেরিকান যুদ্ধ জাহাজ লক্ষ্য করেও ছোড়া হলো মিসাইল। ইরানের নৌবাহিনী নিজেই স্বীকার করল, কোনো অস্বীকার নেই, কোনো লুকো ছাপা নেই। তেহরানের ব্যাখ্যা সহজ, আমরা আগে মারিনি, আমেরিকা জোর করে হরমুজে ঢুকতে চেয়েছে, এটা তারই জবাব। উপসাগর জুড়ে আতঙ্ক, জোট বাঁধছে আরব বিশ্ব। সৌদি আরব তাৎক্ষণিক নিন্দা জানালেও যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরাসরি ফোন করলেন আমিরাতের প্রেসিডেন্টকে। বললেন, রিয়াদ আমিরাতের পাশে আছে, থাকবে। জিসিসি বলল, এটা আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন। কাতার বলল, সংযম দরকার। ইইউ বলল, এটা অগ্রহণযোগ্য। কিন্তু ইরান থামেনি, থামার কোনো লক্ষণও নেই। বরং আমিরাতকে সরাসরি হুমকি দিয়ে তেহরান বলেছে, ইসরায়েলের খেলার পুতুল হলে শিখিয়ে দেওয়া হবে। কাচের ঘরে বসে আছো, একটা সুবিধাও নিরাপদ থাকবে না। ইউএই পাল্টে জানিয়েছে, এবার আর চুপ থাকবে না। আমেরিকার অস্ত্র ভাণ্ডারে ভয়ঙ্কর টান। এখানে আসল আতঙ্ক লুকিয়ে। মাত্র 39 দিনের যুদ্ধে আমেরিকা খরচ করে ফেলেছে 1430টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, 850টিরও বেশি টমাহক ক্রুজ মিসাইল, 1000টি জয়েন্ট এয়ার টু সারফেস মিসাইল, 370টি SM-6 মিসাইল। কিছু গুরুত্বপূর্ণ সিস্টেমের অর্ধেকের বেশি মজুদ ইতিমধ্যেই শেষ। লকহিড মার্টিন উৎপাদন বাড়াচ্ছে, টমাহক তৈরির গতি বাড়ছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন পুরো মজুদ ফেরাতে লাগবে 4 বছরেরও বেশি সময়। আর এই 4 বছরের শূন্যতার মাঝে যদি চীনের সঙ্গে সংঘাত বাঁধে? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে প্রশ্নের মুখোমুখি, যে প্রশ্নের উত্তর তাদের কাছে নেই।